আসসালামু আলাইকুম। শিক্ষাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাস কর্মধারায় সমাস সম্পর্কে। সর্বপ্রথম আমরা জানব কর্মধারায় সমাস চেনার সহজ উপায়। অর্থাৎ দেখা মাত্রই আমরা কিভাবে বলতে পারি যে এটা কর্মধারায় সমাস। এই কর্মধারায় সমাস চেনার উপায় যে তিনটা আছে সেই তিনটা সম্পর্কে আমরা জানব। প্রথম যে উপায়টা আছে তা হলো পরপদের অর্থ প্রাধান্য পাবে। অর্থাৎ পরের পদ অর্থাৎ পূর্বপদ আর পরের পদ এই পরপদের অর্থটা প্রাধান্য পাবে। এটা হলো দুই নম্বরটা আছে একই ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, অর্থাৎ একজন ব্যক্তি বা বস্তুকে বুঝাবে এই কর্মধারায় সমাসটা। এরপরে ৩ নম্বর শর্ত আছে যে ব্যাস বাক্যে থাকবে হলো যে, যিনি, তিনি, যে, সে, যা, তা এগুলো থাকবে। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি। নীল যে আম্বর অর্থাৎ নীলাম্বর। এখানে দেখেন ব্যাস বাক্যের ভিতরে এখানে আছে হলো যে শব্দটা আছে। তার মানে আমরা একটু আগে পড়ছি কি যে ব্যাস বাক্যের ভিতরে যদি যে থাকে তাহলে সেটা কর্মধারায় সমাস। এরপর আরো একটা উদাহরণ দেখি। সুন্দর যে পুরুষ, এখানে ব্যাস বাক্যের ভিতরে যে আছে এবং পরপদের অর্থ প্রাধান্য পাইছে। এখানে পরপদ কোনটা? পুরুষ। তার মানে সুন্দর যে পুরুষ অর্থাৎ সুপুরুষ। তাহলে আমরা কর্মধারায় সমাস চেনার সবথেকে সহজ উপায়গুলো সম্পর্কে জানলাম। এখন আমরা জানব কর্মধারায় সমাসের প্রকার। কর্মধারায় সমাস ৩ প্রকার। ১ নাম্বার হলো মধ্যপদলোপী, অর্থাৎ মাঝখানের পদটা লোপ পায় এরকম। আরেকটা হচ্ছে উপমামূলক। আর ৩ নাম্বার হলো সাধারণ কর্মধারায়। এই কর্মধারায় সমাস মোট ৩ প্রকার। মধ্যপদলোপী কর্মধারায় চেনার সহজ উপায়। এই সহজ উপায়গুলো কি কি সেগুলো আমরা জানব। পূর্বপদ ও পরপদের মাঝের পদটি লোপ পাবে। অর্থাৎ আমরা জানি পূর্বপদ আর পরপদ, পরে যেটা থেকে পরপদ বলা হয় আর পূর্বে যেটা থেকে সেটা পূর্বপদ বলা হয়। এই পূর্বপদ ও পরপদের মাঝের যে পদটা থাকে সেটা লোপ পাবে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি। স্মৃতি রক্ষার্থে সৌধ। এখানে হয়েছে কি? সমস্ত পদ হয়েছে স্মৃতিসৌধ। তার মানে মাঝখানের এই যে রক্ষার্থে, এই রক্ষার্থে এটা কিন্তু বাদ হয়ে গেছে, লোপ পাইছে। এই লোপ পাওয়ার কারণে এটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর ২ নাম্বার শর্ত আছে কি? উভয় পদে বিশেষ্য হবে। অর্থাৎ ২ টা পদ ২ টাই বিশেষ্য হবে। যেমন এখানে স্মৃতি এটা বিশেষ্য, সৌধ এটাও বিশেষ্য। আশা করি মধ্যপদলোপী কর্মধারায় চেনার যে সহজ উপায় আশা করি সব সম্পূর্ণভাবে বুঝছেন। এবার আসেন উপমামূলক কর্মধারায় সমাস। এই উপমামূলক কর্মধারায় সমাস ৩ প্রকার। একটা হলো উপমান, আরেকটা হলো উপমিত, আরেকটা হলো রূপক। এই ৩ প্রকার। সর্বপ্রথম উপমান কর্মধারায় সমাস। উপমান অর্থ হলো তুলনীয় বস্তু, অর্থাৎ তুলনা করে এমন বস্তু। এটাকে বলা হয় উপমান। আচ্ছা, উপমান জানার আগে আমাদের আরো একটা জিনিস জানতে হবে, সেটা হলো উপমেয় কাকে বলে। এই উপমেয় সম্পর্কে আমাদের জানতে হবে। তো উপমেয় কর্মধারায় সমাসটা কি? কর্মধারায় সমাসের প্রত্যক্ষ বস্তুকে উপমেয় বলা হয়। অর্থাৎ যেটা প্রত্যক্ষ বস্তু সেটাকে উপমেয়। আর যেটাকে পরোক্ষ বলা হয়, কর্মধারায় সমাসের পরোক্ষ বস্তুকে বলা হয় উপমান। এটা মনে রাখতে হবে। কর্মধারায় সমাসের প্রত্যক্ষ বস্তুকে উপমেয় বলে, কর্মধারায় সমাসের পরোক্ষ বস্তুকে উপমান বলে। আর এই উপমান অর্থ হলো তুলনীয় বস্তু। উপমান কর্মধারায় সমাস চেনার সহজ উপায়। ব্যাস বাক্যের মধ্যে
থাকবে হলো ন্যায় বা মতো। এরপর সমস্ত পদটি অধিকাংশ সময় সত্য হবে, অর্থাৎ সমস্ত পদ যেটা থাকে সেটা অধিকাংশ সময় কি হবে, সত্য হবে। আরেকটা পূর্ব পদে বিশেষ্য এবং পর পদে বিশেষণ বা গুণ হবে। এই তিনটা শর্ত হলো উপমান কর্মধারায় সমাস হয়। এই তিনটা শর্তে একটা হলো ব্যাস বাক্যের মাঝে ন্যায় বা মতো থাকে, ২ নম্বর সমস্ত পদটি অধিকাংশ সময় সত্য হয়, আরেকটা হলো পূর্ব পদে বিশেষ্য এবং পর পদে বিশেষণ গুণ হয়। যেমন আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি একটা, আমরা যে শর্তগুলো আগে করছি সেটা সঠিক হয় কিনা। কাজলের ন্যায় কালো, এখানে দেখেন ব্যাস বাক্যে ন্যায় থাকে, ব্যাস বাক্যে ন্যায় আছে। এরপর কি বলছে, সমস্ত পদটি অধিকাংশ সময় সত্য হয়। এই যে সমস্ত পদ কোনটা, কাজল কালো, এই সমস্ত পদটা কি হয়, অধিকাংশ যে সময় সেই সময়টা কাজল মানে সত্য হয়। কাজল অবশ্যই কালো হয়, কাজল কখনো লাল হয় না। এরপরে কি বলছে, পূর্ব পদে বিশেষ্য এবং পর পদে বিশেষণ বা গুণ হয়। যেমন এখানে দেখেন এই কালো, এটা হলো একটা গুণ, একটা গুণ। কাজলের, কাজল হলো বিশেষ্য আর এর গুণ হলো কালো। সুতরাং আমাদের যে উপমান কর্মধারায় সমাস যে চেনার উপায়, এটা সঠিকভাবে বুঝলে যে কোনো উদাহরণ ইনশাল্লাহ একবারই অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এবার আমরা জানবো উপমেয় কর্মধারায় সমাস। সাধারণত ধর্ম গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে, ভালো করে বুঝতে হবে, উপমেয় পদের সাথে উপমানের সমাস হয়, তাকে উপমিত কর্মধারায় সমাস বলা হয়। উপমেয়র সাথে, এই যে উপমেয় যোগ উপমান সমান সমান উপমিত, উপমেয় আর উপমান যোগ হয়ে উপমিত তৈরি হয়। দ্বিতীয় শর্ত হলো পূর্বপদ ও পরপদে বিশেষ্য হবে, পূর্বপদ এবং পরপদে বিশেষ্য হবে। ৩ নাম্বার কি আছে, ব্যাস বাক্যে ন্যায় শেষে থাকবে। যেমন উদাহরণ দিলে আমরা দেখতে পারি, মুখচন্দ্রের উদাহরণটা যদি আমরা দেখি তাহলে মুখচন্দ্রের ন্যায়, এখানে ন্যায়টা কি আছে, শেষে আছে। আচ্ছা, সমস্ত পদটি সাধারণত মিথ্যা হবে। সমস্ত পদ কোনটা, আহ যেমন আমরা সমস্ত পদ মুখচন্দ্র, এখানে মুখচন্দ্র সমস্ত পদ, এটা মিথ্যা, অর্থাৎ মুখচন্দ্র কখন হয় না। এরপরে আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি যে পুরুষ সিংহের ন্যায়, এখানে ন্যায় কোথায় আছে, ন্যায়টা শেষে আছে শর্ত অনুযায়ী, এই শর্ত অনুযায়ী। এরপরে কি আছে, সমস্ত পদটি মিথ্যা আছে, অর্থাৎ মানুষ কখনো সিংহ হয় না। তাহলে আমরা উপমিত সমাস কিভাবে চেনা যায় সে সম্পর্কে পুরোপুরি জানলাম। ইনশাল্লাহ এই সম্পর্কে প্রশ্ন আসলে আপনারা পারবেন। এরপরে আসেন রূপক কর্মধারায় সমাস। যে সমাস, যে কর্মধারায় সমাস উপমান ও উপমিতর মধ্যে অভেদ কল্পনা করে, অর্থাৎ যার কোনো পার্থক্য নাই কল্পনা করে, কিসের ভিতরে, দুইটার ভিতরে, উপমান উপমান আর হলো উপমিত, এই দুইটার ভিতরে অভিন্ন কল্পনা করা হয়, তাকে রূপক কর্মধারায় সমাস বলা হয়। এই রূপক কর্মধারায় সমাস চেনা সহজ কয়েকটি উপায় রয়েছে, সে সম্পর্কে আমরা এবার জানবো। প্রথম যে উপায়টা আছে তা হলো পূর্বপদটি স্পর্শ করা চোখে দেখা যাবে না, অর্থাৎ স্পর্শ করা বা চোখে দেখা যাবে না, কিন্তু পরপরটি স্পর্শ করা বা দেখা যাবে। অর্থাৎ পূর্বপদটি স্পর্শ করা বা চোখে দেখা যাবে না, কিন্তু পরের যে পদটা থাকবে পরপদ সেটা স্পর্শ করা যাবে বা দেখা যাবে। এরপরে ব্যাস বাক্যে মাঝে রূপ বসবে, ব্যাস বাক্যের মধ্যে কি বসবে, রূপ বসবে। রূপক কর্মধারায় সমাসে ব্যাস বাক্যে সবসময় রূপ হয়। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি, মন রূপ মাঝি, এখানে ব্যাস বাক্যে রূপ আছে। রূপক কর্মধারায় সমাসের চেনা সব থেকে সহজ যে উপায়টা আছে তা হলো ব্যাস বাক্যে রূপ থাকে। তো মন রূপ মাঝি, এর এর ভিতরে ব্যাস বাক্যে রূপ আছে, সুতরাং এটা রূপক কর্মধারায় সমাস অবশ্যই। এরপরে আমরা আরেকটা শর্ত কি দেখছিলাম, পূর্বপদে স্পর্শ করা বা চোখে দেখা যায় না, এখানে পূর্বপদ হলো মন,
মন স্পর্শ করতে পারে কেউ? পারে না। কেউ দেখতে পারে? পারে না। মাঝি, পরপরটি স্পর্শ করা বা দেখা যায়। যেমন মাঝি, মাঝি কি? দেখা যায় না। যিনি নৌকা চালায় তাকেই তো মাঝি বলা হয়। দেখা যায়, তাকে স্পর্শ করা যায়। তেমনি এখানে বিষাদ রূপ সিন্ধু, একদম মিলায় দেখেন, সেম টু সেম। এখানে ব্যাস বাক্য আছে কি? রূপ। তো আমরা এবার জানবো সাধারণ কর্মধারায় সমাস। এই সাধারণ কর্মধারায় সমাস কাকে বলে এই সম্পর্কে আগে জানতে হবে। আমরা পূর্বে যতগুলো সমাস, কর্মধারায় সমাস সম্পর্কে জানছি, এর অন্তর্ভুক্ত যেগুলো না, সবগুলোই হলো সাধারণ কর্মধারায় সমাস। আমরা একটু আহ সংজ্ঞাটা পড়ি, তাহলে সুন্দর করে বুঝতে সুবিধা হবে। যে সকল কর্মধারায় সমাস অন্য কোনো কর্মধারায় সমাসের অন্তর্ভুক্ত করা যায় না, তাকে সাধারণ কর্মধারায় সমাস বলা হয়। আচ্ছা, প্রক্রিয়া, এর প্রক্রিয়া আছে কয়েকটা। যেমন বিশেষ্য যোগ বিশেষ্য, বিশেষ্য যোগ বিশেষ্য হয়। যেমন এখানে আমরা উদাহরণ দিলে দেখতে পারি, যিনি যিনি জজ, এখানে জজ সাহেব, তিনি সাহেব, দুইটাই বিশেষ্য। এরপরে কি হইতে পারে? আরেকটা প্রক্রিয়া আছে কি? বিশেষ্য যোগ বিশেষণ হইতে পারে। যেমন সিদ্ধ যে আলু, হ্যাঁ, এরপরে সিদ্ধ হলো বিশেষণ, আলু বিশেষ্য। এরপরে দেখি বিশেষণ, এরপরে আরেকটা কি হইতে পারে? বিশেষণ যোগ বিশেষ্য। নীল যে আকাশ, বিশেষণ হলো নীল, আর আকাশ হলো কি? বিশেষ্য, এটা বিশেষ্য, সমান সমান নীল আকাশ। এবার আসেন লাস্ট, আমরা যেটা জানবো সেটা হলো দ্বিগু কর্মধারায় সমাস। আগে জানতে হলে আমাদের সংজ্ঞা সম্পর্কে জানতে হবে। সংজ্ঞাটা পড়ি। সংখ্যাবাচক শব্দে, সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে, এখানে মিস্টেক আছে একটু, পূর্বে বসে হবে। হ্যাঁ, পূর্বে বসে, অর্থাৎ সংখ্যাবাচক শব্দ আগে বসবে। বসে কি কি করবে? সমষ্টি সমাহার বা মিলন বুঝালে যে সমাস হয় তাকে বলা হয় দ্বিগু কর্মধারয় সমাস। অর্থাৎ সংখ্যাবাচক শব্দটা কোথায় বসবে? পূর্বে বসবে। এখানে একটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারি, ১৩ নদীর সমাহার। এখানে দেখেন এই সংখ্যাবাচক শব্দটা পূর্বে বসছে। এই ১৩, ১৩ নদী, ১৩, ১৩ হলো একটা সংখ্যা। এই ১৩টা কোথায় বসছে? পূর্বে বসছে। পূর্বে বসে কি আমাদের শর্ত ছিল কি? সমাহার বা মিলন বুঝাবে। এখানে দেখেন ১৩ নদীর সমাহার, এখানে সমাহার বুঝাইছে, তার মানে ১৩ নদী। এরপর আরেকটা উদাহরণ আমরা দেখলে বুঝতে পারি। যেমন এই ত্রিভুজের সমাহার, মানে এটা হলো, ত্রিটা হলো ৩, ত্রি দ্বারা কি বুঝায়? ৩। তাহলে আমরা কি বলছিলাম? সংখ্যাবাচক শব্দ পূর্বে বসবে। তাহলে সংখ্যাবাচক শব্দটা পূর্বে বসছে, এই ত্রি মানে কি? ৩, পূর্বে বসছে। বসে কি করতেছে? সমাহার বুঝাচ্ছে। এখানে সমাহারটা আছে কিনা দেখেন, এই ত্রিভুজের সমাহার, সমাহার আছে, তার মানে সূত্র কারেক্ট আছে। এই জন্য আমরা দ্বিগু সমাস, দ্বিগু কর্মধারয় সমাস চিনতে গেলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা চিনতে হবে তা হলো শব্দের পূর্বে সবসময় কি বসবে? সংখ্যা বসবে, সংখ্যাবাচক বসবে, এবং তার ভিতরে সমাহার, সমষ্টি বা মিলন থাকবে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।